অভিবাসন নিয়ে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান খোঁজার এই অনুষ্ঠান অভিবাসীর আদালত। বিভিন্ন মানুষ তাদের ভাগ্য সন্ধানে পাড়ি দেন বহুদূরের পথ কিংবা দিতে চান, অথচ সঠিক তথ্য না জানা বা প্রতারণার শিকার হয়ে পড়তে হয় বহু দুঃখজনক পরিস্থিতিতে। এমন সব মানুষের জীবনের নানা করুণ ঘটনা আর তার সমাধান জানার চেষ্টা থাকে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের এই সময়টিতে। অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞদের মতামত জানাতে আমাদের সাথে আজকে আছেন রামনুর প্রতিষ্ঠাতা চেয়ার অধ্যাপক তাসনিম সিদ্দিকী এবং আছেন টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আর বলছিলাম যে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সমস্যা খোঁজার চেষ্টা করি। এমন সমস্যাগ্রস্ত তিনজন অভিবাসন প্রত্যাশী ভুক্তভোগী আছেন আমাদের সাথে, মোহাম্মদ মোস্তফা মিয়া, মোহাম্মদ হারুন মিয়া এবং মোহাম্মদ জামাল উদ্দিন। তাদের সাথে কথা বলবো, তাদের কি সমস্যা ঘটেছিল সেই বিষয়গুলো জানবো। আর সরাসরি টেলিফোন করে আপনারাও এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন, জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন করতে পারেন অভিবাসন সংক্রান্ত যে কোনো 09666777-311 এই নাম্বারে। আর অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে 333 এই নাম্বারে টেলিফোন করে আপনারা জেনে নিতে পারেন বিভিন্ন সমস্যার সমাধান। তাসনিম সিদ্দিকী, আমরা এই আলোচনায় যাব। সবার আগে এখানে তিনজন আছেন, মোস্তফা মিয়া, হারুন মিয়া, জামাল উদ্দিন। তাদের কাছ থেকে একটু জেনে নিতে চাই। মোহাম্মদ মোস্তফা মিয়া, আপনার ক্ষেত্রে কি ঘটেছিল বলবেন একটু আমাদেরকে? আসসালামু আলাইকুম। জাস্ট আমি পূর্বে 4 বছর সিঙ্গাপুর থেকে আসছি। আসার পর আবার নতুন করে যাওয়ার জন্যে একটি ইন্ডিয়ান কোম্পানিতে আমার পার্শ্ববর্তী এক দালালের কাছে, সেলিম শিকদার, তার কাছে আমি পাসপোর্টটা দেই। সে আমাকে 4.5 লাখ টাকার মাধ্যমে ওই কোম্পানিতে ইলেকট্রিকের কাজে পাঠায়। 60,000 টাকা বেতন। ইন্ডিয়ান কোম্পানি সিঙ্গাপুরে কাজ করবে, 60,000 টাকা বেতন। বাট যাওয়ার পরে 5 দিন কাজ করি। কাজ করার পর তাদের ব্যবহার আস্তে আস্তে আমার প্রতি কেমন জানি একটা উষ্ঠ আর কি। আমার মানে আমারে বলে, তুই কাজ বুঝোস না, তারপর তুই ইন্ডিয়ানদের সাথে মারামারি করস, মানে অন্যরকম একটা ব্যবহার করে। পরে একদিন বলতেছে যে, তুই কি 20,000 টাকা আমার কোম্পানিতে থাকবি? পরে আমি বলছি না, আমি 20,000 টাকা এই কোম্পানিতে থাকবো না। আপনার কত টাকা চুক্তি হয়েছিল যাওয়ার আগে? যাওয়ার আগে চুক্তি হয়েছিল 60,000 টাকার মতো স্যালারি আসবো। আচ্ছা। পরে বললো যে, ঠিক আছে, যদি না থাকোস আমরা টিকিট কাটবো, তোকে পাঠিয়ে দেবো। পরের দিনে এসে বলতেছে, তোর টিকিট কাটা হয়ে গেছে, তুই চলে যা। পরে আমি বাংলাদেশ দালালকে কল দিছি যে এই সমস্যা, তো উনি বলতেছে তুই আসোই, আসার পর আমি সেটেল করে দিব। ওই দেশে কেস করলেন না কেন? ওই দেশে আমি কেস করবো, বাংলাদেশের দালাল বলতেছে ওই জায়গায় কোনো আইনের আশ্রয় নিয়েন না, আমি দেশে এটা সেটেল করবো। আপনি তো এর আগে 4 বছর ওই একই দেশে সিঙ্গাপুরেই থেকেছেন, সুতরাং আপনার তো এক ধরনের অভিজ্ঞতা আছে। হ্যাঁ আছে, বাট আমাকে বাংলাদেশের দালাল বলছে যে আপনি ওই আইনের আশ্রয় নিয়েন না। যাই হোক, আমি এই দেশে সেটেল করবো। আপনি 4.5 লাখ টাকা খরচ করে গিয়েছেন, মাসিক 60,000 টাকা বেতন পাবেন এই ভরসাতে। কিন্তু আপনি 5 দিন থেকে আবার ফিরে চলে আসছেন। হ্যাঁ, 7 দিন থেকে 5 দিন কাজ করছি, ওই বেতনটা দিছি। আপনি ওই যে দালাল সেলিম শিকদার যার নাম বলছেন, তাকে পরে বাংলাদেশে এসে কি খুঁজে পেয়েছিলেন? হ্যাঁ, বাংলাদেশে এসে খুঁজে পেয়েছি। ও আমাকে এখন 70,000 টাকা দিছে, আর কিছু বলে না। আমি সরাসরি চলে যেতে চাই, এর আইনগত কোনো বিষয় রয়েছে কিনা, যেহেতু সিঙ্গাপুরের কোম্পানি না, ভারতীয় একটি কোম্পানি সিঙ্গাপুরে। আপনাকে ধন্যবাদ, সেই সাথে ডিবিসির অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদেরকে ধন্যবাদ। আর আমার সম্মানিত আলোচক হিসাবে আছেন আমার খুব শ্রদ্ধেয় আপা তাসনিম আপা আছেন, আপাকেও ধন্যবাদ। আসলে মোস্তফা ভাইয়ের বেলায় যে ঘটনাটা ঘটছে, এখানে কিন্তু এই আইনটারই, যেহেতু আমি একজন আইনজীবী হিসাবে ওনাদের সাথে আমি এই পরামর্শগুলো দেব, আমার প্রথম পরামর্শটাই হলো এই আইনেরই যে বিধিটা প্রণয়ন করা হয়েছে, যে এই 2013 সালের অভিবাসী ও কর্মসংস্থান, বৈদেশিক কর্মসংস্থান আইনের যে বিধিটা প্রণয়ন করা হয়েছে, সেখানে কিন্তু 8 এবং 9 বিধিতে, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে বিভিন্ন রাষ্ট্রে, বিশ্বের বিভিন্ন জায়গায় যে আমাদের মিশনগুলো রয়ে গেছে, রাষ্ট্রদূতদের যে অফিসগুলো রয়ে গেছে, সেখানে কিন্তু একটা শ্রমকল্যাণ উইং নামে একটা উইং আছে। সেই শ্রমকল্যাণ উইংয়ের কিন্তু অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্যের কথা এই বিধিতে উল্লেখ করা হয়েছে। তো এখন মোস্তফা ভাই যে ছোট্ট একটা ভুল করে ফেলছেন, উনি একজন আসলে সচেতন লোক, এই বেশি সচেতন লোক এই কারণে বলবো যে উনি ইতিপূর্বেও 4 বছর সিঙ্গাপুরে কাজ করে আসছেন। ওনার উচিত ছিল ওই দালালের প্রতারণায় ফাঁদে আর পা না দেওয়া।
ওনার উচিত ছিল সেখানে সিঙ্গাপুরেরই যে আমাদের শ্রম কল্যাণ উইং আছে সেখানে সেই অভিযোগটা দেওয়া। সেখানে দিলে পরে এই শ্রম কল্যাণ উইংয়ের ওনার অনেকগুলো দায়িত্বের ভিতরে একটা দায়িত্ব হলো যে নিয়োগকারী যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠান যদি কোনো ধরনের প্রতারণা করে তাহলে কিন্তু উনি মধ্যস্থতার মাধ্যমে অথবা অন্য কোনোভাবে কিন্তু ওনার যে প্রাপ্য টাকাটা অথবা ওনার চুক্তির যে ব্যাপারগুলো আছে সেগুলো সমাধান এখানে করার জন্য। প্রতারণাটা কি মানে ওই নিয়োগকারী সংস্থাটি করেছে নাকি দালাল? প্রতারণার তো অনেকটা রং আর রূপ আছে। এটা হলো আমার যতটুকুন ধারণা এটা হলো একটা চক্র কাজ করতেছে। কিরকম চক্রটা? মনে করেন এই মোস্তফা মিয়ার জন্য কিন্তু একটা কোটা ছিল, ওই যে ভারতীয় যে কোম্পানিটা আছে সেই কোম্পানিতে ওনাকে শ্রমিক হিসাবে নিচ্ছে। এখন ওনাকে যদি ওই নির্ধারিত 2 বছরের পূর্বেই যদি ওনাকে ফেরত পাঠাতে পারে আরেকজন শ্রমিক কিন্তু সেখানে যাবে। এখন দেখেন সিঙ্গাপুর যেতে ওনার খরচ হচ্ছে 4,60,000 টাকা, বিশাল একটা অ্যামাউন্ট। এখন আরেকজন শ্রমিককে যদি উনি নিতে পারেন তাহলে পরে তার কাছ থেকেও একটা লাভের পরিমাণটা চলে আসবে। মানে আপনি বলছেন যে এখানে ওই কোম্পানি এবং এইখানকার জি দালাল জি মানে এরা সবাই মিলে মিলে মিশে কি যোগসাজশে এই এই কাজটি প্রতারণাটা করেছে। ওনার সাথে মানে করছে। বোঝা যাচ্ছে যে শুধুমাত্র মোস্তফা মিয়া না, জি, জি। উনি ফিরে আসার পর নিশ্চয়ই এরকম আরো কয়েকজন চলে একই রকম ভাবে কাজে আমার অনুরোধ থাকবে যারা ভবিষ্যতে যাবেন এখানে ওই যে আমাদের শ্রম কল্যাণ উইং আছে তাদের কাছে আপনারা এই অভিযোগ করবেন। যেহেতু উনি চলে আসছে আমি ওনাকে অনুরোধ করব বাংলাদেশে এখনো ওই যে রিক্রুটিং এজেন্ট আছে এবং দালাল আছে তার বিরুদ্ধে যদি উনি অভিযোগ করে বিএমইটিতে তাহলে হয়তো ওনার যে ওই প্রাপ্য যে সুযোগ সুবিধাগুলো টাকাটা ফেরত পাওয়ার। আর আসলে তো আমরা প্রথমেই যেটা বলি আসলে রামরুর পক্ষ থেকে বারবার যেটা সেটা হলো মধ্যস্থতাটা হলো একটা খুবই সুন্দর একটা প্রক্রিয়া। যদি সেখানে সমাধান হয় তাহলে তার কোনো কথাই নেই। বিএমইটিতে মানে এখন বাংলাদেশে এসে যদি উনি মানে এটার কম্পেনসেশন পেতে চান অধ্যাপক তাসনিম, মানে তাহলে ওই বিএমইটিতে এক ধরনের আরবিট্রেশন করতে পারেন, কিন্তু এই যে কোম্পানি যেটা বোঝা যাচ্ছে যে এটা একটি চক্র, মানে এই ধরনের কেস নিশ্চয়ই এর আগেও আপনারা দেখেছেন। সেসব ক্ষেত্রে আসলে কিভাবে এই ক্ষতিপূরণ তিনি পেতে পারেন কিংবা আদৌ পাওয়া সম্ভব কিনা? আমার কাছে একটা হলো ক্ষতিপূরণ, আরেকটা হচ্ছে এদেরকে বন্ধ করা। এই ধরনের কাজ যারা করছেন এটা হলো কি একই, এই যে একজনকে নিয়ে যাচ্ছেন 7 দিন 15 দিন রেখে তাকে ফেরত পাঠিয়ে ওই কোটাতে আরেকজনকে ওই দেশে নিয়ে যাচ্ছেন। এইটাকে বন্ধ করারও একটা ব্যাপার আছে। হ্যাঁ, বিএমইটি যদি আরবিট্রেশন করে দেন, এটা ওনাকে আমরা অবশ্যই রামরু বিএমইটির কাছে নিয়ে যাবে, কারণ এটা যেহেতু রিক্রুটিং এজেন্সি সরাসরি আমরা পেয়েছি যে একটা রিক্রুটিং এজেন্সির নাম উনি এবং তার ইয়েতে সিল দেওয়া আছে রিক্রুটিং এজেন্সি, তো সেই রিক্রুটিং এজেন্সি সহ আমরা আরবিট্রেশনের জন্য যাব। কিন্তু আমার কাছে মনে হয় এই ধরনের কোর্টগুলো খুব হাই প্রোফাইল কোর্ট কেস হিসেবে কোর্টে আসা দরকার এবং এটার উপরে সাংবাদিকদের এক ধরনের বিল্ড করা দরকার যে এই যে ইস্যুটা যে নিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে, এবং সেক্ষেত্রে অনুরোধ করা বিএমইটি শুধু এবং লেবার উইংয়ে উনি যেহেতু ওই দেশে আর নেই সেহেতু কিন্তু উনি আর মামলা করতে পারছেন না। ওনার হয়ে লেবার উইং কি এখন আবার মামলা করতে পারে কিনা এই জিনিসগুলো একটু জোরের সাথে দেখা, মানে সেগুলো তো মানে এক ধরনের দায়িত্ব রামরুরও রয়েছে নিশ্চয়ই। রামরু যেহেতু অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছে, পার্সু করবে এর সাথে, মানে বিএমইটির সঙ্গে এবং লেবার উইং এর সঙ্গে অবশ্যই পার্সু করবে। তার মানে মোস্তফা মিয়ার ক্ষেত্রে যে বিষয়টি ঘটেছে এই ধরনের চক্র বন্ধ করতে আসলে সরকার একই সাথে হচ্ছে মানে সহযোগী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে রামরুর মতো এবং একই সাথে যারা ভুক্তভোগী সবাইকে মিলে আসলে। আমি এখানে আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, উনি যদিও ওনার দালালের কথা বলছেন, হ্যাঁ দালালের কথা বলছেন, অনেক ক্ষেত্রে আমরা ইদানিং যে ঘটনাগুলো পাচ্ছি দালাল মধ্যস্থতা করে দিচ্ছে, দালাল কিন্তু জানে না এক্ষেত্রে এই পুরো চক্রটা হয়তো বা মানে আমাদের দেশি রিক্রুটিং এজেন্সি আর এবং ওই দেশি থাকা মানে আউটসোর্সিং কোম্পানি বা রিক্রুটিং এজেন্সি অথবা মানে এমপ্লয়ার তারা এই কাজটা করছেন এবং দালাল কিন্তু সামনে আসছেন, কারণ উনি দালালকে চেনেন, উনি দালালের নামটা বলছেন, কিন্তু আসলে দালাল হয়তো টাকা নিচ্ছে, টাকার বিনিময়ে আরেকজন রিক্রুটিং এজেন্সির জন্য কাজ করে দিচ্ছে, সে পুরোটা ব্যাপারের জিনিসটুকু হয়তো সেও জানে না। মানে এই বিষয়টি আরো বেশি প্রচারণায় আসা উচিত, মানে অভিবাসন সংক্রান্ত দালালের না, মানে প্রতারণার যে আরো বিভিন্ন চক্র রয়েছে, বিভিন্ন ধারা রয়েছে, যেটি প্রায়শই আমাদেরকে অ্যাডভোকেট হুমায়ুন কবির
সচেতন করার চেষ্টা করেন সেই বিষয়টি। আজকে একটি অন্য বিষয় নিয়ে একটু আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। দীর্ঘদিন ধরেই আমরা এই অভিবাসীর আদালত এই অনুষ্ঠানটি করছি। এই অনুষ্ঠান করার ফলে কিছু সাফল্য এসেছে। সেই সাফল্য সংক্রান্ত মানে এইখানে যারা ভুক্তভোগী হিসেবে এসেছেন, অনুষ্ঠানে অংশ নিয়েছেন, আজকে মোস্তফা মিয়া, হারুন মিয়া, জামাল উদ্দিনের মতো এরকম কয়েকজনের আমরা সেই সাফল্যের কথাটি শুনে নিতে চাই। একটি ভিডিও ক্লিপ দেখে নিব, তারপর আলোচনা করব নিশ্চয়ই আমাদের অতিথিদের সাথে। 17 সালে ওমান যায় 3 লক্ষ টাকা দিয়ে, 6,20,000 টাকা দিয়ে পাঠানো ছিল। ওমান যাওয়ার পরে আমার যে কাজ দেওয়ার কথা ছিল সে কাজ আমি পাই না। কোনো কাজ না পাওয়াতে আমি দেশে চলে আসি। দেশে আসার পরে দালালকে ধরি, কিন্তু কোনোভাবে পাত্তা পাই না। গ্রামে আমি সালিশ করলাম, সালিশে কোনো মীমাংসা আসলো না। আমি রামু অফিসে বিচার চাই, তো ওই জায়গায় বিচার চাওয়ার পরে ওনারা আমার ঢাকা ডিভিশনাল নিয়ে যায়। ওই জায়গায় একটা অনুষ্ঠান হোক, অভিবাসীর আদালত, অনুষ্ঠানে গিয়ে আমি আমার সমস্ত কথা খুলে বলি। আলোচনাগুলা টেলিভিশনে দেখার পরে দালাল মানে ওনার মনের ভিতরে একটা ভয় আসে, সে নিজ ইচ্ছায় এগিয়ে আসে এবং কি একটা সমাধানে আসে। বিচার সালিশের মাধ্যমে আমি 60,000 টাকা, 65,000 টাকা আমি পেয়েছি। তো এই জায়গায় 1,70,000 টাকা আমি পেয়েছি। তো এখন আমি একটা অটো কিনে অটো চালাই। আমি 90,000 টাকা পাই, সেই টাকা দিয়ে আমি ঋণ পরিশোধ করি। আমি রামনু অফিস আর ডিভিশনালকে অনেক ধন্যবাদ জানাই। যারা ধন্যবাদ জানিয়েছেন আমাদের, তাদেরকে আমরাও ধন্যবাদ জানাতে চাই আমাদের পক্ষ থেকে। নিঃসন্দেহে এটি এক ধরনের সাফল্য। এই ধরনের গণমাধ্যমের যে ভূমিকা আমরা প্রায়শই বলি, কিংবা রামরুর মতো যে সহযোগী প্রতিষ্ঠানগুলো এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, তাদেরও এক ধরনের সাফল্যজনক ভূমিকা। আপনার কি মনে হয় এই গণমাধ্যম কিংবা এই ধরনের কাজ সেটিকে আদৌ মানে এই আমরা তো দেখলাম চাক্ষুষ, এই সাফল্যের হার কতখানি, কিংবা যদি বলা যায় এইটি আসলে কতখানি প্রভাব বিস্তার করে এই ধরনের? আমি তো মনে করি অনেক। ক্ষেত্রে? হ্যাঁ, আমরা কেন বলবো অনেক, কারণ আমরা দেখেছি যে প্রতি বছর পুরো বাংলাদেশ থেকে 400-র মতো কেস বা এই ধরনের নাম্বারের কেস বিএমইটির মাধ্যমে আরবিট্রেশনে হয়তো বা একটা ফলাফলের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে একটা টাঙ্গাইল শহর মানে দুটো এলাকায় আমরা কাজ করছি, সেখানে যদি আপনি ধরেন 34টা ইস্যু মধ্যস্থতার জন্য গেছে শুধু ফেব্রুয়ারি 2018 থেকে ডিসেম্বর 2018 পর্যন্ত, তার ভেতরে খুব সম্ভব 18 থেকে 20টার ভেতরে একটা মধ্যস্থতা হয়ে গেছে, মানে 10-11 মাসের মধ্যে, পুরো 10-11 মাসের ভেতরে। সেখানে তাহলে যদি আপনি তুলনা করেন যে মধ্যস্থতা যদি করা যায়, তাহলে সেখানে কিন্তু সমাধান দ্রুত, কোর্টে যেখানে দীর্ঘসূত্রিতা, বিএমইটির কাছে যেখানে অনেকটা টাকা পয়সা খরচ করে আসতে হচ্ছে, এইগুলোর পাশাপাশি তারা কিন্তু লোকাল লেভেলে একটা সলিউশন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই সলিউশনটাতে আমি খুশি, অনেক ক্ষেত্রে খুশি না। 90,000 টাকা পাচ্ছেন, 65,000 টাকা পাচ্ছেন, খরচ করেছেন অনেক টাকা। তো কিন্তু দুঃখের বিষয়টা হলো আপনি যদি আরবিট্রেশনেও যান, সেখানেও কিন্তু আপনি এর চেয়ে বেশি পান না। হ্যাঁ, আর যদি কোর্টে যান, তখন ক্ষতিপূরণের মামলা না করলে শুধু তার শাস্তি হবে, আপনার কিন্তু কোনো লাভ ওই ক্ষতিপূরণের টাকাটা উদ্ধার করা যাবে না। মানে খুব অল্প সময়ের মধ্যে বিষয়টি এসেছে, এটি একটি বড় সাফল্য নিশ্চয়ই। আমরা আলোচনার শেষ করব এই অংশে, তারপর একটি বিরতিতে যাব। তবে একজন দর্শক আছেন আমাদের সাথে, তার টেলিফোনটি নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। জি বলুন। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, মিরপুর 8 তালতলা থেকে বলছিলাম। জি বলুন বিল্লাল হোসেন। বলছিলাম যে সৌদি আরব পবিত্র দেশ না, যে ওই জায়গায় বাংলাদেশের মেয়েদের তো ইয়া হয় কেন, মানে ওই দেশ সরকারি কোনো ইয়া নিতে পারে না এটা? মানে সৌদি আরবে যে বাংলাদেশের নারী শ্রমিকরা যে বিভিন্ন সমস্যার মুখোমুখি পড়ছেন, সেটার সমাধানে বাংলাদেশের সরকারের কি ভূমিকা কিংবা কোনো ভূমিকা নিচ্ছে কিনা সেটি জানতে চান, তাই তো বিল্লাল হোসেন? জি, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আমাদের সাথে থাকুন, আমরা এটি নিয়ে আলোচনা করব। তাসনিম সিদ্দিকী এবং হুমায়ুন কবির আছেন মোস্তফা মিয়া, হারুন মিয়া, জামাল উদ্দিন। আমরা একটি বিরতির পরে ফিরে এসে আলোচনা করব, নিশ্চয়ই সাথে পাবো আপনাদের সবাইকেই। বিরতির পরে আমরা ফিরে এলাম অভিবাসীর আদালতে। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার দুপুর 12:15 এই অনুষ্ঠানে আপনারা জানাতে পারেন অভিবাসন সংক্রান্ত যে কোনো সমস্যার কথা। ফেসবুকে আমাদের পেজেও মন্তব্য করতে পারেন। এছাড়া অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে 333 এই নাম্বারে কল করতে পারেন। সমাধান দিতে আজকে স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে আছেন অভিবাসন বিশেষজ্ঞ তাসনিম সিদ্দিকী এবং আইনজীবী হিসেবে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। এবং অভিবাসন বিষয়ক বিভিন্ন সমস্যার পড়েছেন মোস্তফা মিয়া, হারুন মিয়া, জামাল উদ্দিন, এই তিনজন আছেন আমাদের সাথে।
মোস্তফা মিয়ার কথা আমরা বলছিলাম। বাংলাদেশ থেকে একটি প্রতারণা চক্রের শিকার, চক্রই বলা যায়। সিঙ্গাপুরে গিয়েছেন ভারতীয় একটি কোম্পানিতে, কিন্তু যত টাকা বেতনে যাওয়ার কথা ছিল 7 দিন থেকে তাকে ফেরত আসতে হয়েছে সেই টাকা না ফিরে। তার কথা আমরা শুনেছি। এবার আমরা যেতে চাই মোহাম্মদ জামাল উদ্দিন আপনার কাছে। তার আগে বিল্লাল হোসেন একজন টেলিফোন করেছিলেন কিছুক্ষণ আগে মিরপুর থেকে, সৌদি আরবে নারী শ্রমিকদের যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন, সংক্ষেপে তার জবাবটি যদি একটু দেই। মানে আমার মনে হয় আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিকে গেছেন, যে নারী শ্রমিক, আমরা নারী শ্রমিক না পাঠালে আমরা বারবার বলছি ওখানে কিন্তু ট্রাফিকিং হয়ে যাবে, না ট্রাফিকিং বেড়ে যাবে, কিন্তু আবার অন্যদিকে নারী শ্রমিক যত নিরাপত্তাহীন অবস্থায় পাঠাচ্ছি সেই জায়গায় যদি পদক্ষেপ না নেওয়া যায় সেখানে থাকলে আমরা পাঠাতে থাকবো কিনা এটাও ভাববার বিষয় রয়েছে। মানে একটা উভয় সংকটের বিষয়, উভয় সংকটের একটা ব্যাপার রয়েছে এখানটায়। তো সেই দিক থেকে সরকার কিন্তু বেশ কিছু চেষ্টা করছেন বিভিন্নভাবে এদেরকে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আনতে। তবে আমার কাছে মনে হয় এখন সময় এসছে শহর কেন্দ্রিক না হলে, অর্থাৎ তারা তো বিভিন্ন দূর প্রভিন্সগুলোর থেকেও নিচ্ছেন এবং অনেক যাযাবর অবস্থানে থাকা মানুষও নিচ্ছেন, তারা মানুষকে মানুষ মনে করেন না, স্লেভ মনে করেন। ওই সব জায়গায় না পাঠিয়ে যেই সব বিবেচনা করা হয় সেখানে শুধু যেখানে আরবান সিভিলাইজেশনের ছোঁয়া পৌঁছেছে সেই পর্যন্তই পাঠানো উচিত। এই নিয়ন্ত্রণের জায়গাটি কে তৈরি করবে? এটা বাংলাদেশ সরকারকে করতে হবে, বিএমইটিকে করতে হবে, দেখতে হবে কোন জায়গায় তাকে কাজটা দেয়া হবে। যদি এটা দূরের কোনো প্রভিন্সে হয় এটা এখন সৌদি আরবের বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ দেখা যাচ্ছে যে কেসগুলো আসছে হয়রানির সেগুলো বেশিরভাগই শহরে যারা থাকছেন সেখানকার নয়, যেগুলো একটু দূরে, যেগুলো এখনো আমি বলবো সেইভাবে মানে মানুষকে সম্মান করবার যে গণতান্ত্রিক চেতনা এগুলোর সাথে কোনো পরিচয় নেই। মানে এটি আসলে ওই দেশের মানুষের মানসিকতাটা বুঝেই পাঠানো উচিত। এবং অন্যদিকে তো গ্লোবাল ফোরামগুলোতে তাদের বলার জন্য আমরা বলছি, কিন্তু সেটা বলে কাজ হচ্ছে না দেখে আমার মনে হয় এখন কিন্তু দাবি উঠছে পাঠানো বন্ধ করে দিন, কিন্তু বন্ধ করলে বিপদ আছে। সেক্ষেত্রে আমরা হয়তো এর আগের স্টেপ হিসেবে আমরা কতগুলো জায়গায় পাঠাবো, অন্য জায়গায় পাঠাবো না, এরকম একটা চিন্তা কিন্তু করতে পারি। মানে সেটি একটি বিকল্প চিন্তা হতেই পারে। আমরা চলে যেতে চাই মোহাম্মদ জামাল উদ্দিনের কাছে। জামাল উদ্দিন সাহেব, কি ঘটেছিল আপনার? আসসালামু আলাইকুম। জি, আমি দালাল সুলতান, আচ্ছা, 2.5 লক্ষ টাকা দেই মালদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে ইলেকট্রিক কাজে। আমাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে না নিয়ে আমাকে ইন্ডিয়া দিয়ে দিল্লি থেকে ফ্লাইট করায়। মালদ্বীপে পৌঁছানোর পরে 2 দিন গেস্ট হাউসে রাখার পরে আমাকে কোম্পানিতে দিয়ে আসার পরে আমি 4 মাস সেখানে কাজ করছি। আমার যে কাজ দেওয়ার কথা ছিল সেই কাজ আমাকে দেয় নাই, আমাকে দিছে রাজমিস্ত্রি, রাস্তায় মাটি কাটার কাজে দিছে। না, আপনি ইলেকট্রিকের কাজ করবার জন্য গিয়েছিলেন? জি, আপনি কি প্রশিক্ষণ নিয়ে গিয়েছিলেন? আমি আগে থেকে ইলেকট্রিকের কাজ করতাম, সেই জন্য আমি ইলেকট্রিকের ভিসা, আমার 1 বছরের ভিসার মেয়াদ দিছে। আমি যেটা কাজ দেওয়ার কথা সেটা আমি পাই নাই। আমি 4 মাস কাজ করার পরে আমি স্যালারি চাওয়ার পরে আমার ভিসা কার্ড নিয়ে চলে যায় কোম্পানি। যাওয়ার পরে আমাকে বাংলাদেশে টিকিট কেটে পাঠিয়ে দেয়। মানে 4 মাস কাজ করে কোনো টাকা পাননি? কোনো বেতনও পাই নাই আমি। আপনি কত টাকা খরচ করে গিয়েছিলেন? ওই যে দালাল সুলতান, তাকে কত টাকা দিয়েছেন? আমি 2.5 লক্ষ টাকা দেই। 2.5 লক্ষ টাকা দিয়েছেন। ফিরে এসে সেই দালাল সুলতানকে পেয়েছেন খুঁজে? দালাল সুলতান তো মালদ্বীপেই থাকে, ওনার বাবার কাছে বলা হয়েছে, একটা সালিশের মাধ্যমেও কিছু বলা হয়েছে, তারপরে সালিশের মধ্যে তারপরে ওনাদের কাছে আমি রামরুর কাছে এটা টাকা কোনো উদ্ধার করতে পারেন না, আর ওই 4 মাসের বেতন তো সেটি বকেয়ায় রয়ে গেছে। জি, জামাল উদ্দিন সাহেবের এই সমস্যার কথা নিয়ে আপনাদের কাছে আসবো। একজন দর্শকও আছেন টেলিফোনে, তার ফোনটিও নিতে চাই। দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করবেন কিংবা মতামত জানাতে থাকলে মতামত জানাবেন। আছেন কেউ? বোধহয় লাইনটি কেটে গেছে, আবারও ফিরবো। যদি কেউ আমাদেরকে টেলিফোন করেন 0966677731 নাম্বারে আমরা সরাসরি কথা বলতে পারবো। আমরা একটু যেতে চাই তাসনিম সিদ্দিক, প্রথমে আপনার কাছেই আসি। যে হ্যাঁ, আমি একটু উনি আইনের দিকটা বলতে পারবেন। আমি শুধু এইটুকু বলবো যে মালদ্বীপে কিন্তু লিগ্যাল মাইগ্রেশন সেরকম হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ওনাকে যেরকম দিল্লি দিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে, আবার অন্যদেরকেও যেভাবেই হোক ওখানে গিয়ে এই ভিজিট ভিসা, এই ভিসা দিয়ে গিয়ে ওখানে তারা থাকতে শুরু করে দেন। এরকম একটা চক্র বলবো না, ওইভাবেই ওখানে অভিবাসনটা হয়। অভিবাসন ওইখানে কিন্তু লিগ্যাল সিস্টেমের ভেতরে আনা কঠিন এবং একেবারে দুরূহ বললেও চলে। তো যার ফলে আমাদের যারা যাচ্ছে, প্রক্রিয়াটি শুরু হয়নি, না শুরু হয়েছে আবার হয়নি, কারণ এমন কঠিন করে রাখা হয়েছে
যে কারোর পক্ষে ওখানে কাজের জন্য যাওয়া সম্ভব নয় লিগালি। তো যার ফলে পুরোটা প্রক্রিয়ায় এই যে যেরকম ওনাকে দিল্লি দিয়ে নিয়ে যাওয়া হলো, তাই না, এরকম ভাবেই পুরোটা হচ্ছে। এবং এরকম ভাবে হওয়ার কারণে তারা কিন্তু কোনো রকম আইনি সহায়তা পাচ্ছেন না। এবং ওনার ক্ষেত্রে আমি জানি না, এইসব জায়গায় বেশিরভাগ কোম্পানি কিন্তু আবার ভারতীয়, যেই কোম্পানিগুলোতে মরিশাসে মালদ্বীপসে কাজ করছেন, মালদ্বীপের নিজস্ব ব্যবসা বাণিজ্য কিন্তু কম। দেখা যাচ্ছে এগুলি সমস্ত ওন করেন বিভিন্ন ভারতীয় কোম্পানি। এখন সেই জায়গাটায় যখনই তাদেরকে ধরা হয় তখনই তারা কিন্তু আস্তে করে ওইখানে বলবেন ওই কোম্পানি এখানে নেই, ওই ব্যক্তি এখানে নেই, যে ব্যক্তি, তো যার ফলে মানে মালদ্বীপে গিয়ে সেটার প্রতিকার পাওয়া খুব কঠিন। হ্যাঁ, ওখানেও পাওয়া খুব অসম্ভব। আচ্ছা, মালদ্বীপে হ্যাঁ, বরং বিভিন্ন কিছু করে এদেরকে জেলে পাঠিয়ে দেয়। উনি তো ভাগ্যবান, আমি বলবো আপনাকে জেলে পাঠায়নি। বেশিরভাগ ক্ষেত্রে রেপ কেস থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে আমাদের কর্মীদের কিন্তু যখন তারা রাখতে চায় না, ইভেন জেলে পর্যন্ত যাওয়ার অবস্থা হয়। যাবজ্জীবন রায়ও হয়ে গেছে কয়েকজনের উপরে। সুতরাং মালদ্বীপে অভিবাসনটা খুব কঠিন। মানে এই বিষয়ে নিশ্চয়ই খুবই সচেতন হয়ে যাওয়া উচিত মালদ্বীপে যাওয়ার ক্ষেত্রে। আমি আসবো এই জামাল উদ্দিনের ক্ষেত্রে কি আইনি বিষয় সমাধান রয়েছে সেটি জানার আগে আরেকজন দর্শক আছেন টেলিফোনে, সেই প্রশ্নটি একটু নিতে চাই, তারপরে আসবো নিশ্চয়ই অ্যাডভোকেট হুমায়ুন কবিরের কাছে। দর্শক পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি বলুন, শুনছি। আমার নাম মোহাম্মদ কুব্বত আলী। জি। আমার বাড়ি বগুড়া। জি। আমি বলতেছি আমার ছেলে মালয়েশিয়া গেছে আজকে 3 বছর হলো। জি। 4,50,000 টাকা দিয়ে ওখানে যা 2 বছর যাওয়ার পর ওই কাগজের ফেরত শেষ হয়ে গেছে। যাওয়ার পরে বাংলাদেশের একটা ওখানে দালালি করতেছে। সে বলছে, আমার ছেলেরে বলছে যে তুমি 1.5 লাখ টাকা দাও, তোমার কাগজ দিয়ে দেবো। শেষ পর্যন্ত ছেলে 1.5 লাখ টাকা তারে দিয়ে দিচ্ছে। 1 বছর 3 মাস হলো টাকা দিচ্ছে, আজ পর্যন্ত সে কাগজ দিল না। এখন আমি কি করতে পারি? এখন আপনি যে দালালের কথা বলছেন তিনি কি মালয়েশিয়াতেই থাকেন নাকি বাংলাদেশে থাকেন? তিনি মালয়েশিয়ায় থাকেন। মালয়েশিয়াতে থাকেন। 1.5 লাখ টাকা নিয়েছেন তাকে মালয়েশিয়াতে পার্মানেন্ট করবার, এরকম একটি না, ওই যে রিনিউ করতে হয় আকাম, মানে এটা লেভি দিয়ে আবার রিনিউ করতে হয়, সেই কাজে বোধহয় নিয়েছে সেই জন্য। কিন্তু এখন কি হতে পারে? আপনার ছেলে তো এখনো মালয়েশিয়াতেই রয়েছেন। জি জি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নিশ্চয়ই এটার সমাধান জানার চেষ্টা করব। আপনি থাকুন আমাদের সাথে, অ্যাডভোকেট হুমায়ুন কবির। এই যে টেলিফোনটি আসলো সেই বিষয়ে বলবেন, তার আগে জামাল উদ্দিন সাহেব। হ্যাঁ সুমন ভাই, আমি একটু, আমাদের কাছে তো এই অনুষ্ঠানের কারণে কিন্তু মোবাইলে কিছু কিছু কেস আছে, যেহেতু প্রাসঙ্গিকতা আছে, সেই প্রাসঙ্গিকতার কারণে আমি 2টা কেসের কথা উল্লেখ করব। সেটা হলো ফারুক মিয়া হবিগঞ্জ থেকে, শিশির নারায়ণগঞ্জ থেকে। অর্থাৎ ফারুক মিয়ার স্ত্রী আজকে প্রায় 2 বছর যাবত আছে, আপনার বিগত 8 মাস ধরে সৌদি আরবে আছে, কোনো বেতন পান না, শারীরিক নির্যাতন করছে। তাকে দেশে ফেরত আনার জন্য উনি কি প্রতিকারটা পেতে পারে বা কিভাবে আনতে পারে? আর শিশির নারায়ণগঞ্জ থেকে ওনার ওয়াইফ মেহেজাবিন, ওনাকে নিয়ে গেছে কাজের কথা বলে, কিন্তু সেখানে ডান্সার হিসাবে তাকে কাজ করতে বাধ্য করতেছে। এটাও হলো সৌদি আরবে। এটা অত্যন্ত অমানবিক। আমি বলবো, এই আপা কিন্তু কথাটাই বলছে যে মানুষকে মানুষের মর্যাদা যদি আমরা না দিতে জানি, তাদের বেলায় এই কাজগুলি ঘটে। আমি অত্যন্ত বিনীতভাবে শিশির এবং ফারুক ভাইকে বলবো, আপনারা যত সম্ভব দ্রুত, যদি ইচ্ছা করেন বিএমইটিতে আসেন, অথবা যদি আপনাদের আছে ডেমো আছে, অর্থাৎ আপনাদের ডিস্ট্রিক্ট লেভেলে অফিস আছে, তারপরেও যদি আপনারা কোনো ধরনের সহযোগিতা না পান বা আপনারা কোন প্রসেসে অগ্রসর হবেন, তাহলে পরে আমাদের রামরু আছে, রামরুর ঠিকানাটা দেওয়া আছে। হ্যাঁ, সর্বশেষ যেটা আমি আমার জামাল উদ্দিন ভাইয়ের কথা বলবো, আপা ডিটেলস বলছে, আমি আইনগত এটা বলবো। সেটা হলো যে আমি জামাল ভাইকে অনুরোধ করব, আপনি দেখেন যে মধ্যস্থতার মাধ্যমে টাকাটা আপনি উদ্ধার করতে পারেন কিনা। আচ্ছা, যেহেতু আপনার যাওয়াটাও কিন্তু আপনাকেও কিন্তু একটু সচেতন হওয়া উচিত ছিল। যেমন ধরেন এই যে আজকে আপা কথাগুলো বললেন যে মালদ্বীপে যাওয়াটা খুবই কঠিন একটা প্রক্রিয়া, কিন্তু সেখানে আপনি ঢুকে পড়ছেন। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যত সম্ভব পারেন দ্রুত একটা মধ্যস্থতার মাধ্যমে টাকাগুলো আপনি রিয়ালাইজেশন যদি করতে পারেন সেটা বেস্ট। আর যদি না হয় তাহলে পরে আপনি একটা ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন। সেটা হলো 31 ঘ ধারার বিধান মতে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অথবা রিক্রুটিং এজেন্ট অধিক বেতন ভাতা সুযোগ সুবিধার কথা বলে কাউকে অভিবাসন করায় অথবা অভিবাসন হতে প্রলুব্ধ করে, তাহলে সেই ধারাতে আইনি মামলাটা করা করতে পারে। খুব সংক্ষেপে যদি, এই যে বগুড়া থেকে একজন ফোন করেছিলেন মালয়েশিয়ায় 3 বছর থাকার পরে, এটা হলো যে আসলে এই ওইখানে লিগালাইজড করার জন্য আমাদের ওনার ছেলেকে আমরা বলবো যে অতি দ্রুত, অর্থাৎ
ওই যে মালয়েশিয়ায় যে আমাদের দূতাবাসটা আছে সেই দূতাবাসে ওনার সাথে যোগাযোগ করা উচিত ছিল। আর যেহেতু সেই দালালের কাছে দিয়ে দিছে টাকাটা, আমার মনে হয় যে সেই দালালের মাধ্যমে যাতে অতি দ্রুত সেখান থেকে কাজটা, অর্থাৎ ওনার লিগালাইজড যে পদ্ধতিটা আছে সেটা করাটাই বেটার। মানে সেখানে বাংলাদেশের যে দূতাবাস সেখানে যোগাযোগ করাটাই হবে সবচেয়ে আর আরেকটা ব্যাপার আমার মনে হয় ওনাকে একটা পরামর্শ আমরা দিতে পারি যে ইভেন দূতাবাসও অনেক ক্ষেত্রে পারবে না, এই জায়গাটা উনি অন্য কোনো সামাজিক নেটওয়ার্কটাকে তাকে ব্যবহার করতে হবে। ওই জায়গায় থাকা অন্য কোনো বাংলাদেশিকে তারা চেনেন কিনা, সেই বাংলাদেশি তার হয়ে একটা ওইখানটায় মধ্যস্থতা করতে পারবে কিনা দালালের সাথে। হ্যাঁ, এরকম আমি জানি অনেকেই থাকেন ওখানে বাংলাদেশি যারা রিক্রুটমেন্টের সাথে যুক্ত। ওনাকে ওই ধরনের কিছু মানুষের শরণাপন্ন হতে আমি অনুরোধ করব। জি, ধন্যবাদ। নিশ্চয়ই এই পরামর্শগুলো আমাদের দর্শকরা তাদের সুবিধা হবে এই ধরনের সমস্যা থেকে। ইভেন একজন আছেন, আমি নামও বলে দিতে পারি, উনি ওইখানটায় খুব ভালো একজন ডক্টর, যিনি আবার রিক্রুটমেন্টের সাথে যুক্ত। ওনার নাম হচ্ছে শঙ্কর পোদ্দার। শঙ্কর পোদ্দারকে উনি খুঁজে বের করতে চেষ্টা করতে পারেন এবং তার মাধ্যমে ওই জায়গাটায় কোনো সেবা পাওয়া যায় কিনা দেখতে পারেন, ডক্টর শঙ্কর পোদ্দার। ধন্যবাদ তাসনিম সিদ্দিকী। আমরা একটা বিরতির পরে ফিরে এসে অভিবাসীর আদালত নিয়ে আরও আলোচনা করব, সাথেই থাকুন। আমরা ফিরে এলাম অভিবাসীর আদালতে। অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান দেবার চেষ্টা করা হয় এই অনুষ্ঠানে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার, এবং সরাসরি টেলিফোন করতে পারেন 0966677311 এই নম্বরে। আপনারাও যুক্ত হতে পারেন এই অনুষ্ঠানের সাথে। এই মুহূর্তে আমার সাথে আছেন মোহাম্মদ মোস্তফা মিয়া, হারুন মিয়া এবং জামাল উদ্দিন। তাদের অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান দেবার চেষ্টায় অধ্যাপক তাসনিম সিদ্দিকী এবং অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির আছেন আমাদের সাথে। আমরা আলোচনা করছিলাম জামাল উদ্দিন সাহেবের কথা, মালদ্বীপে যাবার বিষয় নিয়ে আপনি বলছিলেন তাসনিম সিদ্দিকী। হারুন মিয়ার কাছে একটু এবার চলে যেতে চাই। আপনার ক্ষেত্রে কি সমস্যা হয়েছিল একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমি সৌদি যাওয়ার জন্য আমার পাশের গ্রামের দালাল মোয়াজ্জেম হোসেন, ওনাকে আমি 6,40,000 টাকা দিই। সৌদি আরবে যাওয়ার জন্য মোয়াজ্জেম হোসেনকে 6,40,000 টাকা দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে? তো ওনা আমাকে প্রথম অবস্থায় একটা সৌদির ভিসার ফটোকপি দেয়। হ্যাঁ, দেওয়ার পরে আমাকে ওই ভিসার 3 মাস মেয়াদ থাকে, মানে ডেলিভারি ডেট 3 মাসের মধ্যে যাইতে হবে। তো আমাকে ভিসার 3-4 দিন মেয়াদ থাকতে আমাকে ঢাকায় আনে ফ্ল্যাটের কথা বলে। তো আমি বাড়ি থেকে সব কিছু ব্যাগট্যাগ নিয়ে পুরো প্রস্তুতি নিয়ে, আমি ফ্ল্যাটের প্রস্তুতি নিয়ে আমি ঢাকায় আসছি। আসার পরে আমাকে ঢাকায় হোটেলে উঠাইছে বনানীতে। উঠানোর পরে বলছে রাত্রে থাকো তুমি, আগামী তোমার সকালে ফ্লাইট। তো এখানে রাত্রে যাপন করলাম এখানেই। এখন সকালে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আর কতক্ষণ থাকবো এখানে। বললো যে তোমার ভিসার মেয়াদ নেই কে, তুমি আপাতত বাড়িতে চলে যাও। তারপর আমি বাড়িতে চলে যাও, 20 দিনের মধ্যে তোমার ভিসা ফেরত নতুন করে লাগিয়ে তোমাকে ফ্লাইট দিব। সৌদি আরবে আর ওইবার যাওয়া হয়নি আপনার? না, ওইবার মানে মোট 4 বার ওনাকে ফ্রড করেছে। পরে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে 1 মাস পর আমার পুনরায় পাসপোর্ট করতে বললো। আচ্ছা, পাসপোর্ট করলাম। পাসপোর্ট করার পরে পাসপোর্ট করে নতুন করে দিলাম, এবার একটা সৌদির ভিসা দিল। হ্যাঁ, দেওয়ার পরে ও ভিসা মেয়াদ শেষ। তারপরে এরকম ভাবে আজকে 2 বছর 2 মাস চলে। কি নাম বলছিলেন আপনি? দালাল মোয়াজ্জেম হোসেন। একই দালালের কাছে 4 বার গেছেন, পরে 2 বার হলো আপনাকে ইয়েতে পাঠাবে বলে, দুবাই পাঠাবে, কোথায়? মানে সৌদি আরব পাঠাবে বলে। মানে ওনারা আসলে যাওয়াই হয়নি মোয়াজ্জেম হোসেনের কাছে। উনি দ্বিতীয় 2 বার দুবাই বলে দিচ্ছে। জি, 6,40,000 টাকাই। জি, 6,40,000। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার সময় প্রায় শেষ। একজন টেলিফোনেও আছেন, তার ফোনটিও নিতে চাই। দর্শক পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমাদের কাছে। জি বলুন। জি বলুন, শুনছি। আমি প্রশ্ন করতেছি কি, আমার ছোট ভাই দেশের বাহিরে যাওয়ার ওই 4.5 কোটা, এনার নাম হলো রহিদুল ইসলাম, তার ওনার ভাই রহিদ সালাম। কোন দেশে যাবার জন্য? মালয়েশিয়াতে। হ্যাঁ, আচ্ছা, দালালকে আপনি মালয়েশিয়া যাবার জন্য 4.5 লাখ টাকা দিয়েছেন ছোট ভাইকে পাঠানোর জন্য? জি জি জি। আচ্ছা, এখন কি সমস্যা? আপনার ছোট ভাই যেতে পেরেছেন? না, যেতে পারে নাই। আচ্ছা, কত আগে টাকাটা দিয়েছেন, কোন সময়, সেই সময়টা বলবেন? এটা তাও 6 মাস। 6 মাস হলো। জি, বুঝতে পেরেছি আমরা এই বিষয়টি নিয়ে।
একবারে যদি আমাদেরকে এই দুজনের সমস্যার সমাধানের কথা যদি বলেন অধ্যাপক তাসনিম সিদ্দিকী আপনার কাছে। এখানে তো মানে এই ধরনের হয়রানিটা তো হয়েই চলেছে, টাকা দিয়ে টাকা দেওয়ার থেকে পাঠানো পর্যন্ত একটা বিশাল সময়, এবং অনেক ক্ষেত্রে পাঠানো না। তো আমি বলবো যে ওনার দ্রুত এই দালালের সমস্ত কাগজপত্র নিয়ে, যিনি টিভিতে বললেন, টেলিফোন করেছেন, টিভিতে দালালের সমস্ত কাগজপত্র নিয়ে লোকাল ডেমো অফিসে চলে যান এবং লোকাল ডেমো অফিসে গিয়ে বলেন আমাকে পাঠাবে বলে পাঠাচ্ছে না, এবং লোকাল ডেমো অফিসের মাধ্যমে সেখানে একটা কিছু করা যায় কিনা। এখন যাও বন্ধ রয়েছে, সেই পাইপলাইনে আছেন কিনা সেটাও দেখা। আচ্ছা, আর আপনি যদি একটু হারুন মিয়ার কথা বলেন। মানে হারুন মিয়া দেখেন একই লোক মারফত 4 বার ফ্রড হয়েছেন। হ্যাঁ, তার মানে কি আপনি এটার একবার, দুইবার, তিনবারের বার অন্তত আপনার কিন্তু অন্য কারোর শরণাপন্ন হওয়ার দরকার ছিল। এখন আপনি দ্রুত অন্য কারোর শরণাপন্ন হন এবং এই দালালকে দায়বদ্ধ করার ব্যবস্থা করেন। এটা আইনগতভাবে কোনো সমাধান আছে কিনা খুব সংক্ষেপে যদি বলেন। ফৌজদারি কার্যবিধির 31-এর খোদারার বিধান মতে যে মিথ্যা আশ্বাস প্রদান করে যদি কোনো ব্যক্তি অথবা রিক্রুটিং মানে মুআজ্জেম হোসেনের বিরুদ্ধে অর্থ গ্রহণ করে অথবা কোনো মূল্যবান দ্রব্যাদি বস্তু গ্রহণ করে, তাহলে তার বিরুদ্ধে। দেখেন শোভন ভাই, অত্যন্ত দুঃখজনক যে এই যে 6,40,000 টাকা দিছে, এটা কিন্তু একবারে দেয়নি, অর্থাৎ ভয়ঙ্কর অসুন্দর একটা ফাঁদ পাতে। কিরকম ভয়ঙ্কর সুন্দর, আপনার কাছ থেকে 2 লক্ষ টাকা প্রথমে নিল, নেওয়ার পর বললো যে ভাই তোমার ফ্লাইট তা 3 দিন পরে, আর 1.5 লক্ষ টাকা দাও, এখন 3.5 লক্ষ হয়ে গেল। আস্তে আস্তে কিন্তু এই প্রতিবারই এবং এখন ওই সম্পূর্ণ টাকাটা যাতে আত্মসাৎ না হয়, এই জন্য এখন যদি ওনাকে আমি বলি যে 50,000 টাকা দেন তাহলে কালকে যেতে পারবেন, উনি আরো 50,000 টাকা দেবেন। কাজেই দর্শকদের উদ্দেশ্যে আমি অত্যন্ত বিনীতভাবে যে রিকোয়েস্টটা করব, আপনারা যখন লেনদেন করবেন অবশ্যই আপনার, ওনার কাছে কিন্তু একটা প্রমাণও নাই, উনি এত 6,40,000 টাকা একেবারে সরল বিশ্বাসে তিনি বারবার একই মানুষের কাছে গিয়েছেন, সমস্ত টাকা কিন্তু ধার করে নিয়ে আসছে কিন্তু ওনার ভাই বোন আত্মীয় স্বজনদের কাছ থেকে। এটা অত্যন্ত মানে ভয়াবহ একটা অসুন্দর একটা ফাঁদ। এই ফাঁদ থেকে আসলে আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু আসলে শুধু আইন আদালত দিয়ে অথবা ওই বিএমইটি বা এদের কাছে যায়, মানে সচেতনতার জায়গাটি আসলে প্রথমে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। আমরা আলোচনার প্রায় একদম শেষ দিকে চলে এসেছি। রামরু এই বিষয় নিয়ে সমাধান দিয়ে থাকেন, তার ঠিকানাটা একটু জানাতে চাই। 179 সাত্তারা ভবন, সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগরে এটির অফিস। অভিযোগ ramru@gmail.com কিংবা ফেসবুকে www.facebook.com/ramru, কিংবা টেলিফোন করতে পারেন 019117446224 এই নাম্বারে, এবং 333 এই নাম্বারে সরাসরি টেলিফোন করে যে কোনো অভিবাসন সংক্রান্ত সমস্যা সমাধান আপনারা জেনে নিতে পারেন রামরুর কাছ থেকে। তাসনিম সিদ্দিকী, অ্যাডভোকেট হুমায়ুন কবির, আপনাদের দুজনকেই ধন্যবাদ। হারুন মিয়া, মোস্তফা মিয়া এবং জামাল উদ্দিন, আপনাদেরকেও। আমার মনে হয় যে ওনাদের এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা যাতে না পড়তে হয় সেই বিষয়ে সচেতনতার জায়গাটি নিশ্চিত করবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন। ভালো থাকুন।